আমার স্বামী বিদেশে থাকতেন। আমি আর আমার শাশুড়ি বাড়িতে একা থাকতাম। আমার শাশুড়ি ছিলেন বিধবা। তিনি প্রতিদিন সন্ধ্যায় খাবার রান্না করতেন, নিয়ে যেতেন এবং বলতেন, আমি এটি একজন অনাথকে দিই যাতে তোমার শ্বশুর পুণ্য পান। একদিন শাশুড়ি অজ্ঞান হয়ে যায় এবং ডাক্তার দেখান। ডাক্তার বললেন, আপনার শাশুড়ি গর্ভবতী। আমি আর আমার শাশুড়িকে কিছু জানাইনি। পরের দিন আমি আমার শাশুড়িকে অনুসরণ করে একটি পুরনো বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দরজা খোলার সাথে সাথেই আমার হুঁশ উড়ে গেল, কারণ আমার শাশুড়ি। আমি আমার মামার বাড়িতে থাকতাম। আমার কেউ ছিল না। আমার জন্য আসা প্রথম সম্পর্কটাকে মামা হ্যাঁ বলে দেয় এবং আমাকে কোনো রকমে বিয়ে দিয়ে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেয়। যেহেতু তার নিজের মেয়েদের বিয়ের ব্যবস্থাও করতে হতো, তাই তিনি দ্রুত আমার বিয়ে ঠিক করেছিলেন। আমি তার মেয়েদের চেয়ে বেশি সুন্দর ছিলাম, তাই মামি ভয় পেয়েছিল যে সবচেয়ে সেরা সম্পর্কটি আমার কাছেই আসবে। তাই যখন অভিজিতের সম্পর্ক আমার কাছে এলো, মামি মামার কাছে উল্টোপাল্টা বলে আমাকে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি ভাগ্যবান যে আমি এত ভালো স্বামী পেয়েছি। আমার স্বামী খুব ধনী ছিলেন না, তবে বিয়ে করার সাথে সাথেই তিনি অর্থের অভাবের মুখোমুখি হয়েছিলেন, কারণ আমার বিয়েতে অনেক ব্যয় হয়েছিল। আমার স্বামী ভালোভাবে বিয়ে করার জন্য অনেক ঋণ নিয়েছিলেন, তাই তাকে সেই ঋণ শোধ করার জন্য বিদেশে যেতে হয়েছিল, যাতে তিনি কিছু টাকা উপার্জন করে নিয়ে আসতে পারেন। এতে ঋণও কমবে এবং তারও ভালোভাবে সংসার চলবে। তার কাগজপত্র ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল, তাই তিনি উপার্জন করতে দুবাই গিয়েছিলেন, যেখানে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমার বিয়ের মাত্র 2 মাস হয়েছে, যেখানে আমার স্বামী দেশ ছেড়ে চলে গেছেন এবং আমি খুব দুঃখিত বোধ করছিলাম। আমি আমার স্বামীর সঙ্গে খুব বেশি সময় কাটানোর সময় পাইনি। অভিজিৎ আমাকে বলেছিল যে আমি শীঘ্রই ফিরে আসব, একটু ধৈর্য ধরুন। টাকার সমস্যা অনেক বেশি। শুধু বিয়ে নয়, আমি নিজের বাড়ি বানানোর চেষ্টা করেছি, কারণ এই মুহূর্তে আমরা ভাড়া বাড়িতে থাকি। আপনি কি চান না যে আপনাদের একটা নিজস্ব বাড়ি থাকুক? এই ধরনের কথা বলে অভিজিৎ আমার দুঃখ দূর করার চেষ্টা করেছিল, কারণ তার চলে যাওয়ার খবর শুনে আমি অনেক দিন থেকে বিষণ্ণ ছিলাম। তখন আমি ভেবেছিলাম তিনি ঠিক বলেছেন, আমাকে একটু অপেক্ষা করতে হবে। এরপরে যখন আমাদের আর্থিক পরিস্থিতি ঠিক হবে, তখন আমরা একটি সুখী জীবন শুরু করব। আমি আমার স্বামীকে দেশের বাইরে পাঠিয়ে দিই, আর আমি এবং আমার শাশুড়ি এই বাড়িতেই রয়ে যাই। এই অল্প সময়ের মধ্যে আমার আর আমার শাশুড়ির সাথে খুব বেশি কথা হয়নি। যেহেতু আমি জানতাম যে আমার স্বামীর সাথে কাটানোর জন্য আমার কাছে খুব কম সময় রয়েছে, তাই আমি বিয়ের পর থেকে সমস্ত সময় দিন রাত আমার স্বামীর সাথে কাটিয়েছি। আমি আমার শাশুড়ির সাথে বসে কথা বলার সময় পাইনি, বা এই মুহূর্তে তার কোনো প্রয়োজন ছিল না। আমি শুধু অনাথ রান্না করে দিতাম এবং উনি চুপচাপ খেয়ে নিতেন। আমার শাশুড়ি সারা দিন এবং সারা রাত কী করতেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এখন যখন আমার স্বামী চলে গেছে, আমার শাশুড়ি এবং আমি বাড়িতে ছিলাম, তাই আমরা একটু একটু কথা বলতাম। কিন্তু আমার শাশুড়ি অদ্ভুত ছিলেন। তিনি সাধারণ শাশুড়ির মতো ছিলেন না। আমি যখন কাজ করতাম না, তখন তিনি আমাকে কিছু বলতেন না। তিনি চুপচাপ করে কাজটি নিজেই করতেন। আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করতাম, সে সকালে জলখাবার বানিয়ে দিত। তারপর আমি আমার নোংরা কাপড় ধোয়া শুরু করতাম। এই সমস্ত বিষয় আমাকে খুশি করেনি, বরং রাগ হতে শুরু করেছিল। একদিন আমি ওনাকে বললাম যে, আপনি এলাকার লোকেদের কি বলতে চান যে আপনার পুত্রবধূ কাজ করে না? সে সারাদিন ঘুমায়, কাপড় ধুতে পারে না, পরিষ্কার করতে পারে না। আপনি পুরো এলাকা জুড়ে আমাকে বদনাম করতে চান? আমি শুধু এইটুকুই বলেছিলাম। তারপরে আমার শাশুড়ি আর কোনো কাজ করেননি। এখন যদি কয়েক সপ্তাহ ধরে আমার জামাকাপড় নোংরা থাকতো, তাহলে সেগুলো সে আর ধুয়ে ফেলতো না। দেরিতে ঘুম থেকে উঠলে আমার জন্য চা নাস্তা বানাতো না, তিনি শুধু নিজের জন্য তৈরি করতেন। আমি অবাক হয়েছিলাম যে তিনি আমার সাথে ঝগড়াও করেননি। পরিবর্তে তিনি নীরবে সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলেন। এর কয়েকদিন পর অদ্ভুত এক ঘটনা ঘটে। আমি যখনই রান্না করতাম, তিনি আমাকে একজনের জন্য বেশি খাবার রান্না করতে বলতেন। আমি জিজ্ঞেস করলাম, বাড়িতে আমরা 2 জন, তাহলে 3 জন কেন খায়? তখন তিনি বললেন, তোমার শ্বশুর আর বেঁচে নেই, তাই আমি তার খাবার আমি গরিবকে দেব, যাতে সে পুণ্য লাভ করে। আমি আমার শাশুড়ির কাছ থেকে এইটি শুনে অবাক হয়েছিলাম, কারণ তিনি আজকের আগে
কখনোই এটি উল্লেখ করেননি। যতদিন আমার স্বামী এখানে ছিলেন তিনি আমার শ্বশুরের খাবার আর কাউকে দেননি। আশ্চর্যজনকভাবে তিনি দিনের জন্য খাবার দিতেন না, কেবল রাতের জন্য দিতেন। আমার মনে অনেক প্রশ্ন আসতে শুরু করে, কিন্তু আমি জিজ্ঞাসা করা সঠিক মনে করিনি। আমি ভেবেছিলাম যে সম্ভবত তিনি আগে থেকেই খাবার দিতেন। আমি আমার স্বামীর প্রতি নিমগ্ন ছিলাম। আমি কখনো হয়তো দেখিনি যে তিনি একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিতেন, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। এটি একটি ভালো জিনিস ছিল। ওনার স্বামী 2 বছর আগেই মারা যান এবং সে তার পুণ্যর জন্য একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিচ্ছিল। খুব কম মহিলাই আছেন যারা তাদের স্বামীর পুণ্যের জন্য এটি করেন। আমি আমার জীবনে এরকম খুব কম মহিলা দেখেছি এবং আমি আমার শাশুড়িকে দেখে খুব খুশি হয়েছি। তাকে একজন শুষ্ক মহিলা বলে মনে হয়েছিল, যার কোনো কিছুতে আগ্রহ ছিল না। আমি তার মধ্যে কখনো কোনো বিশেষ ভালো কোনো স্বভাব দেখিনি, তবে আমি এই বিষয়টি খুব পছন্দ করেছিলাম এবং তার প্রতি শ্রদ্ধা আমার হৃদয়ে অনেক বেড়ে গিয়েছিল। এটা ঘটেছিল কারণ আমি সদ্য বিবাহিত ছিলাম এবং আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম এবং আমি তাকে অনেক মিস করতাম। তাই আমি আমার শাশুড়ির ব্যথা অনুভব করেছিলাম। আমি ভাবতাম যে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি যে তাকে অল্প সময়ের জন্য দেশের বাইরে বাধ্য হয়ে যেতে হয়েছে। তাতেই আমার এই অবস্থা। যদিও আমি আশা করি সে ফিরে আসবে। আমার শাশুড়ির স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তিনি আশা করেননি যে তিনি আর কখনো ফিরে আসবেন। এমন একটা কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় এবং তারপর আমি আমার শাশুড়ির প্রতি সহানুভূতি জাগাতে শুরু করি। যেসব নারী তার স্বামীকে খুব ভালোবাসতেন আমি সেই নারীকে পছন্দ করতাম এবং আমি এমন মহিলাদের পাশে বসতে চাইতাম না যারা বিনা কারণে তাদের স্বামীর সাথে মন্দ কাজ করত। আমার শাশুড়ি প্রতিদিন খাবার নিয়ে বাড়ির বাইরে যেতেন এবং দীর্ঘ সময় বাইরে থাকতেন। এমনকি আমার ঘুম পেলেও আমাকে জেগে থাকতে হতো, কারণ আমার শাশুড়ির জন্য দরজা খুলতে হতো। একদিন মন খারাপ করে শাশুড়িকে বললাম, তুমি যদি খাবার দিতে চাও তাহলে এত দেরি করো কেন? আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হয় যাতে আমি সকাল সকাল উঠে অভিজিতের সাথে কথা বলতে পারি। আমার শাশুড়ি বলেন, গরিবদের খাবার দেওয়ার পর আমি পাড়া মহল্লায় যাই, সেখানে কথা বলি, তাই একটু দেরি হয়ে যায়। পরের দিন থেকে ঘুমোতে চলে যেও এবং আমাকে নিয়ে চিন্তা করো না। আমি বাইরে থেকে দরজা লক করব এবং চাবিটি আমার কাছে রাখব। আমার শাশুড়ির কাছ থেকে এই কথা শুনে আমি স্বস্তি পেয়েছিলাম, অর্থাৎ আমার সমস্যার সমাধান হয়েছে। এখন আমি নির্বিঘ্নে ঘুমোতে পারি। আমার স্বামী সেখানে নাইট ডিউটিতে ছিলেন, তাই তিনি রাতে আমার সাথে কথা বলতেন না। তাই আমি তাড়াতাড়ি শুয়ে যেতাম। আমরা সকালে কথা বলতাম এবং তারপর দিনে বেশ কয়েকবার কথা বলতাম। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি একা বিরক্ত হয়ে যান, তাই তিনি প্রতিদিন পাড়ার মহিলাদের বাড়িতে যেতেন এবং সেখানে বসতেন। তার পাড়ায় যাওয়াতে আমার কোনো আপত্তি ছিল না। তিনি আমার বিষয়ে হস্তক্ষেপ করতেন না এবং আমি তার বিষয়ে হস্তক্ষেপ করতাম না। এখন আমি নিজেকে ভাগ্যবান মনে করতে শুরু করেছিলাম যে আমি এমন একজন ভালো শাশুড়ি পেয়েছিলাম যিনি আমাকে কিছু বলেন না। অন্যথায় বিয়ের আগে সবাই আমার মনে শাশুড়ির এমন রূপ তৈরি করেছিল যে আমি খুব ভয় পেয়েছিলাম, যে আমি ভাবতাম না জানি আমার শাশুড়ি কেমন হবে। জীবনটা এমনই চলছিল যে হঠাৎ একদিন এমন খবর পেলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং আমি যে এতদিন ধরে নিজের মনে শাশুড়ির প্রশংসা করেছিলাম, মুহূর্তের মধ্যে ঘৃণা অনুভব করতে শুরু করলাম। আসলে আমি জানতাম না যে আমার নির্বোধ চেহারার শাশুড়ি ভেতর থেকে এত নিষ্ঠুর হবে। আমি ভেবেছিলাম সে এতটাই নিষ্পাপ যে সে এমন একজন মহিলা ছিল যে পাপ থেকে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। আমি জানতাম না যে সে একটা ভালো মানুষের মুখোশ দিয়ে নিজেকে ঢেকে রাখছে, কিন্তু এটাই বাস্তবতা। কিন্তু তিনি খুব ভীতিজনক ছিলেন। কিভাবে এসব হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। এই বাস্তব জানতে পেরে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম এবং ভেবেছিলাম যে আমার স্বামীকে এইসব বলা উচিত। এটাও এমন কিছু ছিল যা আমি অন্য কাউকে বলতে পারতাম না। আমি নিজের কাছে এটি পুনরাবৃত্তি করতেই লজ্জা পেয়েছিলাম যে আমার বৃদ্ধ শাশুড়ি কিভাবে এটা করতে পারে। কিন্তু আমি যখন লক্ষ্য করলাম তখন ওনার বয়স এত বেশি ছিল না। আমার শাশুড়ি বলছিলেন যে তিনি যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল 14 বছর। এতে অবাক হওয়ার কিছু ছিল না, তখন সত্যিই এরকম হতো। আর এখন আমার শাশুড়ির বয়স হবে মাত্র 40 বছর, কিন্তু তার স্বাস্থ্য প্রায়শই খারাপ থাকতো।
যার কারণে মনে হতো যে সে বৃদ্ধ হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে আমি এটাও দেখেছি যে তার মুখে আবারও একটা উজ্জ্বলতা এসেছে। একদিন সে হঠাৎ আমার সামনে মাথা ঘুরে পড়ে গেল এবং আমি ভয় পেয়ে গেলাম। আমি তার জ্ঞান ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করার পরেই তার শীঘ্রই জ্ঞান ফিরে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? তিনি বললেন, হয়তো আমার ব্লাড প্রেশার কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি একটি রিক্সা নিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। ওনার কি হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। হতে পারে ওনার রক্তচাপ খুব বেশি হয়ে গেছে, তাছাড়া গরমও হচ্ছে। ডাক্তার বলেছেন ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। ডাক্তার তাকে একটি ইঞ্জেকশন দিয়েছিলেন এবং তার রক্তের নমুনা নিয়ে কিছু পরীক্ষা করেন। তার জ্ঞান ফিরে আসার পর আমরা বাড়ি ফিরে আসি। কিন্তু পরদিন সকালে যখন রিপোর্ট নিতে গেলাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ ওই রিপোর্ট অনুযায়ী আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন। এটা দেখে আমার মাথা খারাপভাবে কাঁপতে শুরু করলো। এসব কি হচ্ছে? আমি আমার শাশুড়িকে কিছু বলিনি এবং বদনাম হওয়ার ভয়ে রিপোর্টটি লুকিয়ে রেখেছিলাম। আমার শাশুড়ির স্বাস্থ্য একই রকম খারাপ হচ্ছিল। এই খারাপ স্বাস্থ্য সত্ত্বেও তিনি রোজ রাতে খাবার নিয়ে যেতেন। আমি রেগে গেলাম। আমি মনে মনে ভাবলাম, এই মহিলা কী ধরনের নাটক করছে। আমি তার স্বামীর প্রতি তার ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে এই মহিলাটি এত নীচ কাজ করবে। এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে সে খাবার দেওয়ার অজুহাতে তার প্রেমিকের সাথে দেখা করতে যেতেন। অবশ্যই তিনি তাকে খাবার দিতেন ও তারা একসাথে খেতেন, কারণ তিনি প্রচুর খাবার বের করতেন, যা দুজনের জন্য যথেষ্ট ছিল। আগে আমি এসব বিষয়ে মনোযোগ দিতাম না, কিন্তু এখন আমি ভাবতে বাধ্য হয়েছিলাম এই বিষয়। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জেনেই ছাড়ব ব্যাপারটা কী এবং আমার শাশুড়ি প্রতি রাতে কোথায় যায়। আমি ভেবেছিলাম যখন আমি সমস্ত সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করব, কেবল তখনই আমি আমার স্বামীকে সব কিছু বলবো। আমার স্বামীও জানুক যে তার মা কী অদ্ভুত কাজ করছেন। যৌবনে কেউ যদি এই একই ভুল করে তাহলে তা বোধগম্য, কিন্তু বার্ধক্যের দ্বার প্রান্তে পা রাখার সময়ও আমার শাশুড়ি বুঝতে পারেননি যে তিনি প্রতি মুহূর্তে মৃত্যুর কাছাকাছি চলে আসছেন। যদিও মৃত্যু সব সময় একজন ব্যক্তির মাথার উপরে থাকে, তবে এটি যে কোনো সময় আসতে পারে। তবে বার্ধক্য মৃত্যুর লক্ষণ। তার এই বয়সে এসে আমার শাশুড়ির পুজোকর্মে মগ্ন হওয়া উচিত ছিল এবং এই ধরনের কাজ করা উচিত ছিল না। আমি আমার শাশুড়ির পিছু করব বলে ঠিক করি। ভেবেছিলাম আজ রাতে যখন সে খাবার নিয়ে বাইরে যাবে তখন আমি তার পিছু করব। কিন্তু আমার মনে আছে তিনি তালার চাবি নিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতেন, কারণ আমি তাকে বলেছিলাম যে আমি দ্রুত ঘুমিয়ে পড়ি, আর তার জন্য অপেক্ষা করতে করতে আমার দেরি হয়। সেদিন আমি আমার শাশুড়িকে বলেছিলাম, আজকের পর বাইরে থেকে দরজা বন্ধ করবেন না। আমি ভয় পাচ্ছি যে বাড়িতে আগুন লাগলে আমি কিভাবে বের হব। এই কথা শুনে আমার শাশুড়ির মুখের রং ম্লান হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল আমি যা বলেছি তা সে পছন্দ করেনি। এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে ডালের মধ্যে নিশ্চয়ই কালো কিছু ছিল। আমার শাশুড়ি খাবার নিয়ে বের হওয়ার সাথে সাথে আমি আমার পুরনো চাদরটি তুলে নিলাম, যা আমি বিয়ের আগে ব্যবহার করতাম, এবং বিয়ের পরেও স্মৃতি হিসাবে এই চাদরটি আমার সাথে নিয়ে এসেছিলাম। আমি এই চাদরটি ব্যবহার করেছি যাতে আমার শাশুড়ি আমাকে চিনতে না পারে। অন্যথায় আমি প্রতিদিন যে চাদরটি ব্যবহার করতাম তা দেখে সে খুব ভালোভাবে বুঝতে পারত যে আমি তাকে অনুসরণ করছি। তখন রাত 9টা বেজে গেছে এবং রাস্তাটি জনশূন্য হয়ে পড়েছিল, কারণ এলাকার বাসিন্দারা দ্রুত ঘুমাতে অভ্যস্ত ছিল। আমি আমার শাশুড়িকে এমনভাবে তাড়া করছিলাম যে তার পিছনে কেউ আছে কি না তা নিয়ে তার বিন্দুমাত্র সন্দেহ যাতে না হয়। আমি ভাবছি একজন অসুস্থ নারী কিভাবে এত দূর আসতে পারে। তারপর তিনি একটি পুরানো বাড়িতে প্রবেশ করলেন, যা খুব ভাঙা ছিল। আমি ভয় পাচ্ছিলাম যে তিনি প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ করে দেবেন, কিন্তু আমি যখন অনুসরণ করলাম দেখলাম দরজায় কোনো লক নেই। বাড়িটি এতটাই পুরনো এবং ভাঙা ছিল, এর দেওয়ালগুলিও এর সাক্ষী ছিল। হাতে খাবার নিয়ে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দিয়েছিলেন তিনি। আমি যখন ঘরে প্রবেশ করলাম দেখলাম সেখানে আমার নিজের শাশুড়ির একজন লোক উপস্থিত আছে এবং আমার শাশুড়ির খুব খুশি মনে তার সাথে কথা বলছে। তারা শুধু কথা বলছিলেন না, বরং তিনি নিজের হাত দিয়ে খাবার মেখে ব্যক্তিটিকে খাওয়াচ্ছিলেন। এই দৃশ্য দেখে আমার উপরের নিঃশ্বাস উপরে উঠেছিল এবং আমার নিচের নিঃশ্বাসটি নিচে ছিল।
এইসব কি ঘটছিল? অর্থাৎ আমার শাশুড়ি প্রতিদিন আমাকে মিথ্যা বলতেন যে তিনি গরিবদের খাবার দিতে যান। যখন তিনি এখানে এক অপরিচিত ব্যক্তির বাড়িতে আসেন, কেবল হাত দিয়ে খাবার খাওয়ান না, বরং তার সাথে আনন্দের সাথে কথা বলছিলেন এবং প্রচুর সময় ব্যয় করছিলেন। এমনকি যখন আমি ঘুমিয়ে পড়ার কথা বলতাম এবং যখন জিজ্ঞাসা করতাম, তিনি বলতেন যে তিনি এলাকার মহিলাদের সাথে বসেন। আমি কতটা বোকা ছিলাম যে আমি কখনো আমার শাশুড়িকে সন্দেহ করিনি। তাদের সবার প্রতি মনোযোগ দেওয়া তো দূরের কথা, উল্টে আমি তাকে একজন ভালো মহিলা হিসেবে বিবেচনা করতাম, যিনি তার স্বামীর প্রতি অনুগত ছিলেন এবং রাস্তায় বেরিয়ে ও দরিদ্রের তার পূর্ণ করার জন্য খাবার দিতেন। কিন্তু এখন শুধু খাওয়ানোর বিষয় ছিল না, অচেনা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলাও ছিল না। বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে। আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন। এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে এই সেই ব্যক্তি যার সাথে আমার শাশুড়ির সম্পর্ক ছিল। এই জন্য খাবার দেওয়ার অজুহাতে তিনি এখানে আসেন। এই লোকটিকে আমি জানতাম না। প্রথমে আমি সেখানে গিয়ে দুজনকেই খারাপ কথা বলতে চেয়েছিলাম। তারপর ভাবলাম তারা আমার কোনো ক্ষতি করবে না তো। তখন আমার হঠাৎ মনে হলো আমার বাড়িটা পিছনে খোলা রেখে এসেছি। আমি চিন্তিত ছিলাম যে চোর প্রবেশ করবে না তো। চোরের কথা মাথায় আসার সাথে সাথেই আমি তৎক্ষণাৎ ফিরে এলাম, কারণ সেখানে আমার গহনা এবং কিছু মূল্যবান জিনিসপত্র পড়েছিল। আমি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার শাশুড়ি যখন বাড়িতে আসবেন তখন আমার মনে যা আছে তা আমি তাকে বলে দেব। সেখানে আমি সেই অচেনা ব্যক্তির ভয়ে কিচ্ছু বলিনি, কিন্তু বাড়িতে আমি কথা বলতে পারতাম। আমার শাশুড়ি ফিরে আসার সাথে সাথে তিনি আমাকে জেগে থাকতে দেখে কিছুটা হতবাক হয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি এখনও ঘুমাওনি? আমি রেগে গিয়ে বললাম, যে মহিলা শাশুড়ি এত খারাপ হতে পারে সে কিভাবে ঘুমাবে? আমার শাশুড়ি যখন বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন তখন আমি বললাম, আমার দিকে এভাবে তাকাবেন না। আপনি কোথায় যান, খাবার দেওয়ার অজুহাতে কার সাথে দেখা করেন এবং তোমার গর্ভে কার পাপ বাড়ছে সে সম্পর্কে আমি পুরো সত্য জানি। আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি বলছি, তাই আমি তার মুখে মেডিকেল রিপোর্ট ছুঁড়ে মারলাম। বললাম, আমি কোনো কারণ ছাড়া এসব বলছি না। এটি আপনার মেডিকেল রিপোর্ট যা বলে যে আপনি গর্ভবতী। আর এখন আমি দেখতে এসেছি আপনি কার পাপ এনেছেন। শাশুড়ি রিপোর্টটি তুলে নিয়ে পড়তে শুরু করলেন এবং আমাকে বললেন, এরকম কিছু নেই, রিপোর্টটি ভুল লেখা হয়েছে। আমি বললাম, যদি রিপোর্টটি ভুল হয় তাহলে আমি এটা বিশ্বাস করতাম, কিন্তু আপনি কার সাথে বসে সারা রাত কথা বলেন? স্বামীর জন্য সৎ কাজের নামে অন্য কারোর সঙ্গে থাকতে লজ্জা হয় না? আপনি কার সাথে কথা বলছিলেন? আপনার ধারণা আছে যে আপনি আমার স্বামীর সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন? আমার স্বামী কি সারা বিশ্বকে দেখাবে যে তার বৃদ্ধ মা, যিনি সবেমাত্র বার্ধক্যের দ্বারপ্রান্তে এসে পা রেখেছেন, তিনি গর্ভবতী হয়েছেন? আমার শ্বশুর বেঁচে থাকলেও সমাজ কিছু বলতো না। একটু কথা হতো, তারপর সবাই চুপ করে থাকবে যে ঠিক আছে, গ্রহণযোগ্য, এটা অনুপযুক্ত কিছু নেই, এই কথা বলে মানুষ তা মেনে নেয়। কিন্তু দুনিয়া যদি আমার স্বামীকে তার সাথে সম্পর্কিত করে প্রশ্ন করে তাহলে সে সমাজে কাউকে মুখ দেখাতে পারবে না। মানুষের বোন বা মেয়ে এ ধরনের কাজ করে এবং তাদের মাথায় লজ্জায় ঝুলে যায়। কিন্তু এবারই প্রথম কোনো ছেলের মা এমন কাজ করলেন। বদনাম হওয়ার ভয়ে আমার স্বামী আত্মহত্যা করবে। আমি আমার শাশুড়ির সামনে আমার সমস্ত আক্রোশ, রাগ উগরে দিলাম। সব শোনার পর তিনি বললেন যে তোমাকে ভুল বোঝা হয়েছে। সেই ব্যক্তিটি আমার ভাই। তাকে কেউ ডাকাতির মিথ্যা মামলায় জড়ায়, যে কারণে সে পুলিশের কাছ থেকে লুকিয়ে এই বাড়িতে বসেছিল এবং আমি তাকে খাবার দিতে যেতাম। আমি বাধ্য হয়ে তোমাকে মিথ্যা বলেছিলাম যে তুমি ভাববে আমি কোথায় যাচ্ছি, তাই আমি সৎ কাজের কথা বলেছি। আমার শাশুড়িকে বললাম, আপনি মিথ্যা কথা বলছেন। আমি আপনাকে বলেছি এত মিথ্যা বলবেন না। এই খবর সম্পূর্ণ সত্য এবং লোকটি আপনার ভাই নয়। যখন সময় আসে তখন সবাই বিশ্বের সামনে ভাই বোন হয়ে যায়। এমন বড় ভাইকে কোনো নারী নিজের হাতে খাওয়ায় না। আমি জানি যে একজন মহিলা তার প্রেমিকের সাথে এমন কাজ করে এবং সে আপনার ভাই নয়। আমি এতটাই মূর্খ নই যে আমি বুঝতে পারবো না যে দুজনের মধ্যে কি সম্পর্ক, কিভাবে হতে পারে। বেশ, ঠিক আছে, মানলাম সেই লোকটি পুলিশের কাছ থেকে লুকিয়ে আছে, এটা ঠিক, কিন্তু সে আপনার ভাই নয়, সে আপনার বন্ধু। আমি আমার মতো করে কি বলছিলাম তা জানতাম না। ঠিক তখন ফোন বেজে উঠল, আর ফোনের কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে গেল।
আর আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালাম এবং মোবাইলটা হাত থেকে সরিয়ে নিলাম। আমার শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, এটা কার ফোন, কি হয়েছে? আমার ছেলে ভালো আছে তাই না? ফোনটা শোনার পর তুমি কেন এত অবাক হয়েছো বলো? বলো আমাকে কার ফোন ছিল? আমি আমার শাশুড়িকে কিচ্ছু বলিনি এবং আমি ঘরে এসে নিজেকে ঘর আটকে রেখে কাঁদতে শুরু করি। আমার শাশুড়ি দরজায় ধাক্কা দিয়ে আমাকে জিজ্ঞেস করছিলেন, এটা কার ফোন এবং আমি কেন কাঁদছি। অবশ্যই সে বিচলিত ছিল, কিন্তু আমি আমার শাশুড়িকে কি বলবো যে ফোনটি ল্যাব থেকে এসেছে, যেখানে আমি আমার শাশুড়ির পরীক্ষা করিয়েছি। আর ল্যাবের লোকটি আমাকে বলেছিল যে পরীক্ষায় ভুল হয়েছে, কারণ নাম একই ছিল। তোমার শাশুড়ির রিপোর্ট অন্য কারো কাছে গেছে আর অন্য কারো রিপোর্ট তোমার শাশুড়ির কাছে গেছে। আপনার কাছে যে রিপোর্টটি এসেছে তা একটি নববিবাহিতা দম্পতি সম্পর্কে, যার নাম আপনার শাশুড়ির সাথে মেলে এবং তিনি গর্ভবতী। আর তোমার শাশুড়ির রিপোর্ট আমার কাছে আছে, আর এই রিপোর্ট অনুযায়ী তোমার শাশুড়ির ফুসফুসের ক্যান্সার হয়েছে। এখন আমি আমার শাশুড়িকে কি বলবো যে আমি এতদিন ধরে তার চরিত্রের দিকে আঙুল তুলেছি, তার জীবনে খুব কম সময় বাকি ছিল। কোন মুখে আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইব? অবশেষে আমি দরজা খুললাম এবং আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম এবং তাকে পুরো সত্যটা বললাম। সেদিনের পর আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার চোখে সবসময় আমার জন্য একটি অভিযোগ ছিল। লোকটি আসলে আমার শাশুড়ির ভাই ছিল, যে পুলিশের কাছ থেকে লুকিয়েছিল। একটি ছোট ভুল বোঝাবুঝি সব কিছু ধ্বংস করে দিল। আমার শাশুড়ি কয়েক মাস পরে চিরতরে এই পৃথিবী থেকে চলে গেলেন, কারণ তার ক্যান্সার ছিল। কিন্তু আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না যে আমি তাকে এত কিছু বলেছি। আমার উচিত ছিল তাদের কথা গুরুত্ব সহকারে শোনা, তাদের বোঝা এবং ল্যাবের লোকেদের বলা যে আপনার রিপোর্ট অবশ্যই কোনো ভুল হয়েছে। কিন্তু এই সব কিছু করার পরিবর্তে আমি আমার চোখ বন্ধ করেছিলাম এবং সব কিছু বিশ্বাস করেছিলাম। আমি যদি এক মুহূর্তের জন্য ভাবতাম যে রিপোর্টটি ভুলও হতে পারে, আমার এটা নিয়ে ভাবা উচিত ছিল। আমার এগিয়ে যাওয়া উচিত ছিল এবং ডাক্তারের সাথে কথা বলা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। আর এখানেই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছি। এর জন্য আমার হৃদয়ে সর্বদা বোঝা হয়ে থাকবে এই ভুলটি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।